আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। শুরুতে ইরান ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। রাজধানী তেহরানের নারনাক এলাকায় নিজ বাসভবনে দেহরক্ষী সহ প্রাণ হারান তিনি। রবিবার খামেনির পর এই হাই প্রোফাইল নেতার নিহতের খবর জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইলনা। অন্যদিকে ইসরায়েলের বেইত শেমেশ শহর লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। এতে অন্তত 12 জন নিহত, কমপক্ষে 20 জন আহত হয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 3 সেনা নিহত, 5 জন আহতের খবর নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে ওমানের একটি বন্দর ও তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এতে 4 জন ক্রু আহত হয়েছে। ড্রোনের আঘাতে কাতারে এ পর্যন্ত 16 জন নিহত হয়েছে। আয়াতুল্লাহ খামেনি নিহতের পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে 3 সদস্যের অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। পরিষদের বাকি 2 সদস্য হলেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই এবং ইরানের প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম আলীরেজা আরাফি। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরানার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। খামেনির পর ইরানের নেতৃত্বকে সামলাবেন তা নিয়ে বিস্তারিত থাকছে সামিউল শিহাবের রিপোর্টে। আমেরিকা ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরবর্তী উত্তরসূরি নির্বাচন নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির ওলামা সমাজ। ইরানের সংবিধান অনুযায়ী দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস। বর্তমানে খামেনির অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন কাউন্সিল, যার সদস্য হিসেবে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। এছাড়া খামেনির উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা শীর্ষ 5 জনের মধ্যে একজন হলেন খামেনির মেজ ছেলে মোস্তফা খামেনি। রেভলিউশনারি গার্ডস আইআরজিসির ওপর তার ব্যাপক প্রভাব থাকলেও বংশানুক্রমিক শাসন তার জন্য একটি বড় বাধা। বিপ্লবের জনক হিসেবে এই তালিকায় রয়েছেন আয়াতুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনিও। সংস্কারপন্থী হিসেবে 54 বছর বয়সী এই নেতার জনপ্রিয়তা থাকলেও নীতি নির্ধারণী মহলে তার গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে। আলোচনায় থাকা 67 বছর বয়সী আরেক প্রভাবশালী আলেম হলেন আলীরেজা আরাফি। বর্তমানে লিডারশিপ কাউন্সিলের সদস্য এবং কোম শহরের জুমার খতিব তিনি। রাজনৈতিকভাবে এখন ভারসাম্যপূর্ণ মনে করা হচ্ছে তাকে। এছাড়াও পশ্চিমা বিরোধী অবস্থানের জন্য খামেনির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি। বর্তমানে ইসলামিক সায়েন্সেসের একাডেমির প্রধান কট্টরপন্থী এই আলেম। আরেকদিকে বর্তমান বিচার বিভাগের প্রধান এবং সাবেক গোয়েন্দা মন্ত্রী গোলাম হোসেন মোহসেনি এজেইও রয়েছেন এই তালিকায়। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর যুদ্ধের তামামার মধ্যে কে নেবেন ইরানের হাল, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। সামিউল শিহাব, আরটিভি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক মনিটরিং করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, যাত্রীদের বিড়ম্বনা এড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধের কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এতে করে বিপাকে পড়েছে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। শনিবারের মতো রবিবার সকাল থেকেও দেখা গেছে যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয়, দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। আমি আসছি সেই মানিকগঞ্জ থেকে, কালকে আসছি, এখন পর্যন্ত এই এয়ারপোর্টে অবস্থান করতেছি। ফ্লাইট মিস হলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। আমরা আর কি এখানে বিস্তারিত জানার জন্য আসছি, আসার পরে এখন এখানে বলতেছে যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় না জানানোই হতাশায় বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে অনেক যাত্রীকে। সেই সাথে সরকারের ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা একটা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসছি, এরপরে কখনই হবে
কোনো ধরনের নিশ্চয়তা তো দিচ্ছে না, পাচ্ছি না তো। বহু মানুষ আছে, আমি আসছিলাম, ইফতারির টাইম পার হয়ে গেছে, এই যে ভিতরে খাওয়া দাওয়া কিছুই নেই, আমরা এমনি উপাসে ছিলাম, আমরা বাইরে থেকে খাওয়া নিয়ে আসি নাই, ঠিক আছে, আমরা ভিতরে এমনি ছিলাম। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের পক্ষ থেকে হেল্পিং ডেস্ক খোলাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছেন বলেও জানান তিনি। আমরা নিরাপদ জায়গায় থাকার জন্য ওইখানে রাষ্ট্রদূতরা তারা প্রত্যেককে সেভাবে মেসেজ দিচ্ছেন, প্রত্যেকের মতো করে সেফ সাইডে চলে গেছে। যখনই ফ্লাইট চালু হবে নর্মালি আমরা টেলিভিশনের স্কলে বা মিডিয়ার মাধ্যমে আমরা এটা জানানো, সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ এখানে বসা আছে, প্রতিমন্ত্রী বসা আছে, 24 ঘন্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনিটর করতেছেন। এই ধরনের যখনই যেটা হবে এটা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জনগণকে জানানোর চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের কয়েক দেশের ফ্লাইট বাতিল হলেও নির্বিঘ্নে যেতে পারছেন ইউরোপ সহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান ও মধ্যপ্রাচ্য সংকটের সমাধান চায় বাংলাদেশ। আপাতত সেখানে অবস্থিত বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও সহায়তায় জোর দিচ্ছে সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের উপর সম্ভাব্য প্রভাব, বিশেষ করে জ্বালানি সংকটের বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা এ প্রশ্নে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আমাদের যে মজুদ রয়েছে তা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না, আপনার দেশের ভিতরে যারা স্ট্যান্ডার্ড আছেন অথবা যারা বিদেশে কোনোভাবে কোনো দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে। এই সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলা নিয়ে কোনো তেমন শঙ্কিত কিছু নাই। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ বাংলাদেশের নতুন সরকারের জন্য গভীর অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্ব রাজনীতির পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও যে অনিশ্চয়তা, তার ঢেউ আছড়ে পড়বে দেশের শ্রমবাজারে। প্রবাসী কর্মসংস্থান, রেমিটেন্স এবং রফতানি খাত সব মিলিয়ে ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে কোনো পক্ষপাত নয়, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মধ্যপ্রাচ্যের অস্থিরতা সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে থাকা দেশগুলোকেও প্রভাবিত করছে। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ প্রবাসী শ্রমবাজার। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যগামী অর্ধশত আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণায় অনেক রেমিটেন্স যোদ্ধা বিপাকে পড়েছেন, যাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। বড় বড় রাষ্ট্রগুলো এখানে ইনভলভ রয়েছে। সেই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অভিবাসন খাতটা বড় ধরনের একটা সংখ্যার মুখোমুখি হওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখানে তারা যদি যেতে না পারে তাহলে কিন্তু নতুন একটা সংকট তৈরি হবে। যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মী প্রেরণ করে থাকে, এই রিক্রুটিং এজেন্সিগুলোর হাতে কিন্তু পর্যাপ্ত ভিসা রয়েছে। সেই রিক্রুটিং এজেন্সির মালিকেরাও কিন্তু এক ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে। অন্যদিকে সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বাড়ছে ঝুঁকি। নৌপথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় কেপ অফ গড ঘুরে জাহাজে পণ্য আনতে বেড়ে যেতে পারে শিপিং খরচ ও বিমা প্রিমিয়াম। এর প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। এলএনজি একটা মেজর পার্ট আসে মিডল ইস্ট থেকে, আর একটা পার্ট আসে ইউএসএ থেকে। সো ইউএস থেকে যেগুলো আসবে সেটা আসতে হবে আবার সাউথ আফ্রিকার নিজ দিক দিয়ে আবার আসতে হবে। ফলে কস্ট অফ এলএনজি যেটা ইউএস থেকে আসবে সেটা বাড়বে, আর মিডল ইস্ট থেকে যেহেতু আমরা আনতে পারছি না, সুতরাং আমাদের কস্টিংগুলো, তেলের কস্টিংগুলো অনেক বেড়ে যাবে বলে ধারণা করছি। এই মুহূর্তে বাংলাদেশের শ্রমবাজারে বড় ধরনের ধস না নামলেও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে রপ্তানি বাজার এবং প্রবাসী কর্মীদের সুরক্ষায় প্রস্তুতি নেওয়ায় নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। যে কোনো একটা পক্ষের দিকে অ্যালাইন হয়ে যাওয়ার চেয়ে খুব গভীরভাবে নজরটা রাখাটা খুব জরুরি। আমাদের দেখা দরকার ন্যাশনাল ইন্টারেস্টটা। উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল ওয়াইল গিভিং এনি স্টেটমেন্ট অথবা কারো পক্ষ অবলম্বন করে কোনো কার্যক্রম গ্রহণ করার থেকে। হাজার মাইল দূরের সংঘাত, কিন্তু তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে দেশের অর্থনীতিতে। প্রস্তুতি ও নীতির সঠিক সমন্বয় ঠিক করবে ভবিষ্যৎ পরিকল্পনা।
শাকিলা করিম, RTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশে যত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ আছে তাদেরকে অতি শিগগিরই আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এছাড়া সীমান্তে হত্যা বন্ধে ভারতীয় হাইকমিশনারকে বিশেষভাবে বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৈঠক শেষে সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র 13 দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানান। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার বিষয়ে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এ সময় জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্তের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। এছাড়া ভারতীয় হাই কমিশনার প্রণব বার্মার সাথে সাক্ষাতের বিষয়ে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এই বিষয়ে বৈঠক। ভারতের পর্যটন ভিসা পর্যায়ক্রমে চালুর আশ্বাস দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা এশিওর করেছে যে তারা গ্র্যাজুয়ালি সেটা চালু করবে পূর্ণাঙ্গ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। সালের মার্চ বাংলাদেশের ইতিহাসে এক জ্বলন্ত অধ্যায়, এক অনির্বাণ প্রদীপের শিখা। 1 মার্চ ইয়াহিয়া খান হঠাৎ করে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ে পুরো বাংলা। রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ শ্রমিক, জনতা, ছাত্র, কৃষক, শিক্ষক সবাই। মুক্তিযুদ্ধমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের মতে, শোষণ নিপীড়নের দীর্ঘ অন্ধকার ভেদ করে যে সূর্য উদিত হয়েছিল তার প্রথম লাল আভা ফুটে উঠেছিল এই অগ্নিঝরা মার্চে। রুজু রফিকের রিপোর্ট। স্বাধীনতার স্বপ্নে জ্বলে ওঠা সংগ্রামের মাস মার্চ। মার্চ মানেই জাগ্রত জনতার কণ্ঠে স্বাধীনতার শপথ, শৃঙ্খল ভাঙার দৃঢ় অঙ্গীকার। এই মাসেই বাঙালির হৃদয়ে জ্বলে ওঠে অগ্নিস্ফুলিঙ্গ। অন্যায় ও দাসত্বের বিরুদ্ধে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়ে সর্বত্র। 1971 সালের 1 মার্চ দুপুরে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান হঠাৎ করে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। সেই ঘোষণা ছিল যেন বজ্রাঘাত। ক্ষোভ আর প্রতিবাদে ঢাকার রাজপথ রূপ নেয় মিছিলের স্রোতে। স্লোগানের বজ্রধ্বনিতে কেঁপে ওঠে আকাশ বাতাস। মার্চের সেই অগ্নিঝরা দিনগুলোই ত্বরান্বিত করে দীর্ঘ 9 মাসের মুক্তির সংগ্রামকে। নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। যদি পাকিস্তানিরা আওয়ামী লীগের কাছে, শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করতেন, তাহলে তো আর স্বাধীনতা যুদ্ধ করা লাগতো না। কিন্তু যেহেতু পাকিস্তানিরা কোনোদিনই গণতন্ত্রকে বিকশিত হতে দেয়নি এবং পূর্ব পাকিস্তানকে তাদের কলোনি ভেবেছে, এই ধারণার বশবর্তী হয়ে ইয়াহিয়া খান একটি বর্বর হত্যাকাণ্ড বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছে, যার ফলে বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা চাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। 1971-এর মার্চ কেবল একটি মাস নয়, এটি একটি জাতির পুনর্জন্মের কাব্য, একটি মানচিত্রের আত্মপ্রকাশ ও একটি রক্তস্নাত অথচ গৌরবময় অধ্যায়ের সূচনা। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতারগন্ধ থেকে যেটি তিনি দিয়েছেন, এটি দেশের জনগণকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছেন। সারা দেশের মানুষ মুক্তি সংগ্রামে জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছে, 9 মাস বীরের মতো যুদ্ধ করেছে। এ কারণে এই দেশটি স্বাধীন হয়েছে।
মুক্তিযুদ্ধ না হলে এই দেশ কখনো স্বাধীন হতো না। মার্চের প্রতিটি দিন ছিল অগ্নি পরীক্ষা, প্রতিটি রাত ছিল অনিশ্চয়তার অন্ধকারে দীপ জ্বালানোর চেষ্টা। তবু ভয়কে জয় করেছিল সাহস, শোককে অতিক্রম করেছিল স্বপ্ন। কারণ বাঙালি জানতো এ পথের শেষেই রয়েছে স্বাধীনতার ভোর, রয়েছে লাল সবুজের পতাকার মহিমান্বিত উদয়। রুদ্র রফিক, RTV, ঢাকা। স্বাস্থ্যসেবা নিশ্চিতে চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ঠাকুরগাঁয়ের 250 শয্যা জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার কথাও জানান তিনি। এছাড়া ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল হাসপাতাল পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন সহ স্বাস্থ্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মানুষ যেন স্বাস্থ্য সেবা পায় এই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। সিভিল সার্জন আছেন, তাকে অনুরোধ করবো স্বাস্থ্য ব্যবস্থাটা ঠাকুরের জেলাতে যেন আপনার ভালো হয়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্য সেবা পায়, সেই অনুযায়ী নিজেদের সীমিত সম্পদ দিয়েও যেন আমরা কাজ করতে পারি। ক্যান্সারে আক্রান্ত 24-এর গণ অভ্যুত্থানে নিহত শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে পুনরায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় গুলশানের শহীদ আবদুল্লাহর মায়ের হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী M রশিদুজ্জামান মিল্লাত। প্রায় 35টি জেলায় আমরা এই ধরনের মানবিক কর্মকাণ্ডগুলি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশেই আমরা করে থাকি। তিনি যখন কোনো কিছু এরকম দেখেন, সঙ্গে সঙ্গে এই সংগঠনটিকে আমরা বিএনপি পরিবারকে অবহিত করেন এবং তারা তার সহায়তায় এগিয়ে আসেন। পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনি হত্যার প্রধান আসামি শরীফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও অ্যাঙ্গেল উদ্ধার করা হয়েছে। আসামি শরীফুল ঈশ্বরদীর কালিকাপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। এর আগে পাবনা ঈশ্বরদীতে দাদি কিশোরী নাতনি হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। নিহত সুফিয়া বেগমের মেয়ে মার্জিনা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। শনিবার সকালে ঈশ্বরদী ভবানীপুর এলাকায় একটি বাড়ি থেকে দাদি এবং পাশের ফসলের মাঠ থেকে বিবস্ত্র অবস্থায় নাতনির মরদেহ উদ্ধার করা হয়। নরসিংদীতে চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলা প্রধান আসামি নুরা সহ গ্রেফতার 7 জনের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। জেলার পুলিশ সুপার পুলিশ আবদুল্লাহ আল ফারুক জানান, গত 2 দিনে কিশোরীর মায়ের করা মামলায় এজাহারভুক্ত 9 জনের মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি 2 পলাতক আসামিকেও দ্রুতই আইনের আওতায় আনার কথাও জানান তিনি। বুধবার রাতে নুরার নেতৃত্বে একটি চক্র কিশোরী আমেনাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। পরদিন মাধবদের একটি জমিতে তার মরদেহ উদ্ধার করা হয়। আমরা কেউ আসামি পক্ষে আমরা কোনো আইনগত সহযোগিতা প্রদান করব না। সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে আসামিদেরকে বিজ্ঞ আদালতে যখন উঠানো হয়, 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি অন্তে বিজ্ঞ আদালত সন্তুষ্টিক্রমে আসামিদেরকে 8 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করে। শিগগিরই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এবারের অ্যাওয়ার্ড বিজয়ীরা হলেন টেলিভিশন ক্যাটাগরিতে বৈশাখী টেলিভিশন রিপোর্টার কাজী ফরিদ, প্রিন্ট মিডিয়ায় দৈনিক মানব জমিনের আলামিন এবং অনলাইন ক্যাটাগরিতে বাংলা নিউজ 24-এর ইকরামউদ্দৌলা। আবারও ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি আক্রমণের হুঁশিয়ারি আর তীব্র প্রতিক্রিয়ায় বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কড়া প্রতিক্রিয়া হয়েছে।
বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এমন শক্তি দিয়ে আঘাত করা হবে যা তারা আগে কখনো দেখেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের যে কোনো আগ্রাসনের জবাব শক্ত হাতে দেওয়া হবে। এমন পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে কূটনৈতিক প্রতিক্রিয়া। খামেনির হত্যার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রতি সমবেদনা জানিয়ে একে নিষ্ঠুর হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়াও খামেনি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। খামেনির মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের জঘন্য ফল বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিশ্লেষকদের মতে খামেনি হত্যাকাণ্ড শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়, গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। ইরানের হাতে রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠী, যারা যে কোনো মুহূর্তে চলমান সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। এদিকে খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 9 জন। রোববার করাচির মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনসুলেটের কাছে আয়াতুল্লাহ খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে জড়ো হয় বিক্ষোভকারীরা। তারা কনসুলেট ভবনে ঢুকে পড়ারও চেষ্টা করে। কয়েকজনকে ভবনের জানালা ভাঙচুর ও আগুন ধরিয়ে দিতে দেখা যায়। তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসও ছোড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মরণে স্পোর্টস অ্যাওয়ার্ড চালু করেছে কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। প্রথমবারের মতো আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 9 জন কৃতী ক্রীড়াবিদকে পুরস্কার তুলে দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদরা হলেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার এবং জাতীয় দলের ক্রিকেটার মারুফা আক্তার, সাবেক ফুটবলার আলফাজ আহমেদ, নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা, হকি প্লেয়ার আমিরুল ইসলাম, আলামিন জুমার, সাগর ইসলাম, খৈ খৈ মার্মা এবং চৈতি রানী দে। তার সাথে 1 লাখ টাকা করে অর্থ পুরস্কারও দেওয়া হয় এসব ক্রীড়াবিদদের। প্রথমবারের মতো এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সম্মাননা পাওয়া ক্রীড়াবিদরা। স্বপ্ন নিয়ে বাংলাদেশের ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজাতে চেয়েছিলেন, তার রেখে যাওয়া এই স্বপ্ন, সেই স্বপ্নগুলো আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।